গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ত্রিপুরা ইন্টারেক্টিভ ভার্চুয়াল ক্লাসরুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে আবার আমরা রিভিশন ক্লাস পড়তে যাচ্ছি। তো আজকে আমরা পড়ছি অ্যারিথমেটিক এক্সপ্রেশন, মানে বীজগাণিতিক রাশিমালা। যদিও এটা নিয়ে আমাদের গত দিনের ক্লাস হয়েছিল এই টপিকটা নিয়ে, তো আজকে আমরা এটা আবার রিভিশন করছি, যে বাদ বাকি যে পার্টগুলি আছে। ঠিক আছে, আমরা এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে এখানে একটা পারুল প্রকাশনী বইয়ের দোকান আছে। তোমরা নাম শুনেছ, পারুল প্রকাশনী বই। ঠিক আছে, তো এখানে দেখো পারুল প্রকাশনীতে বই কেনার জন্য একজন লোক এবং তার ছেলে গিয়েছিল। ঠিক আছে, কি কি কিনেছে আমরা দেখতে পাচ্ছি। কি বলেছে দেখো, বলেছে নিতুমণি এবং অজয় দুই বন্ধু প্রত্যেকে 50 টাকা দিয়ে একটি নোট বই এবং 15 টাকা দিয়ে একটি কলম কিনলো। ঠিক আছে, নিতুমণি দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিন, তারা দুই বন্ধু নিতুমণি এবং অজয় কি করেছে, প্রত্যেকে 50 টাকা দিয়ে একটি নোট বই এবং 15 টাকা দিয়ে একটি কলম কিনলো। ঠিক আছে, এরপরে দেখো কি বলেছে, এরপরে বলেছে তারা দুইজনে মিলে দোকানদারকে যে মোটা টাকা দেবে, যে মোট টাকাটা দেবে তা গাণিতিক রাশিতে প্রকাশ করার জন্য বলেছে। যে টোটাল যে অ্যামাউন্টটা দিয়েছে এটা গাণিতিক রাশিতে প্রকাশ করার জন্য বলেছে। তো এখন আমরা কি করব, এখন আমরা নিতুমনিরও গণনাটা হিসাব করব, অজয়ের গণনাটাও হিসাব করব। দেখো নিতুমনি কি করেছে, সে বলেছে প্রত্যেকে 50 টাকা দিয়ে একটি নোট বই এবং 15 টাকা দিয়ে একটা কলম কিনলো। তো নিতুমনির গণনাটা কি হয়ে গেছে, 2 × 50 + 50 হয়ে গেছে। বুঝতে পেরেছো? নিতুমনি কি করেছে, তা সে 2 দিয়ে 50কে গুণ করেছে এবং +15 দিয়েছে। দেখো ওইটা কেন হচ্ছে ওইটা আমি বলছি। এরপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করার পর আমরা পেয়ে যাব 100 + 15। এরপর কত পাবো, 115 পেয়ে যাব, তোমরা জানো এটা। আর অজয়ের গণনাটা কি ছিল, অজয় কি করেছে দেখো, অজয় গণনা করেছে 50 + 15। ঠিক আছে, আর নীতিমণি দিয়েছিল 15 + 15। তো সে এটাকে 2 × 50 + 15 করেছে। ঠিক আছে, তো এই দুইজনের মধ্যে কার গণনাটা সঠিক ছিল আমি যদি বলি, উত্তর কোনটা হবে? এই যে আমি নিতুমনির গণনা আর অজয়ের যে গণনাটা, এই দুটি গণনার মধ্যে কার গণনাটা সঠিক আমি যদি বলি, তাহলে কি হবে? ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাট মিন্স অজয়ের গণনাটা হবে। কেন হয়েছে? কারণ দেখো এই যে নিতুমনির যে গণনাটা হয়েছিল ওই জায়গাতে আমরা দেখেছিলাম যে এখানে কোনো একটা ব্র্যাকেট নেই, বন্ধনী। হ্যাঁ, বন্ধনী দেয়নি। কিন্তু অজয়ের গণনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অজয় কি করেছে, প্রথমত সে যোগ করেছে, এরপর বন্ধনী ব্যবহার করেছে, এরপর 2 দিয়ে গুণ করেছে। বুঝতে পেরেছো? সো এখান থেকে আমরা বলতে পারি অজয়ের গণনাটা সঠিক। দ্যাট মিন্স অজয় কত দিয়েছে, 130। এখন যখন ওরা গণনা করছে তখন তো দোকানদার বললেন, কি বললেন, দোকানদার বললেন যে মোট টাকা হয়েছে 130 টাকা। দ্যাট মিন্স আমরা এখান থেকে বলতে পারি যে অজয়ের গণনাটা সঠিক। কারণ অজয় যেভাবে গণনা করেছিল ওই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে 130 পেয়েছি। কিন্তু নিতুমনির গণনাটা আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে যদি দেখি, ওই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে 115, দ্যাট মিন্স 115 পেয়েছি টাকা। দ্যাট মিন্স কার গণনাটা সঠিক হবে, অজয়ের গণনাটা। ঠিক আছে, সো এখন তাহলে ভুল কার হয়েছে, কোথায় হয়েছে? লক্ষ্য করেছি যে নিতুমনির দুটি কলমের বদলে একটি কলমের দাম নিয়েছিল। বুঝতে পেরেছো? দুটি কলমের মধ্যে একটি কলম, এই যে একটি কলমের দাম নিয়েছিল, হওয়ার কথা ছিল 15 + 50 × 2, কিন্তু কি করেছে, সে দুটো দাম নিয়েছে, দুটি কলমের বদলে একটি কলমের দাম নিয়েছে। দেখে এই জায়গাটা বইয়ের দাম ঠিকভাবে নিয়েছে কিন্তু কলমের দামটি ঠিকভাবে নেয়নি। কলমের দাম না নেওয়াতে ওর কি হয়েছে, 15 এর মান একবার এসেছে, কিন্তু ওই জায়গাতে দুবার আসার কথা ছিল। বুঝতে পেরেছো?
সো নিতুমনির গণনাটা ভুল হয়েছে। তো এখন দোকানদারের হিসাবটা যদি আমরা ভালোভাবে দেখি, দোকানদার কিভাবে হিসাব করেছে? দোকানদার কি করেছে, দুটি নোটবুকের দাম হিসাব করেছে, যেটা ছিল 2 × 50, দ্যাট মিনস 100। আফটার দ্যাট দুইটি কলমের দাম কি হয়ে যাচ্ছে, একটি কলমের দাম ছিল 15 টাকা, দুইটি কলমের দাম কত হবে 30, দ্যাট মিনস 2 × 15। ঠিক আছে, তো এখান থেকে দোকানের দাম আমরা দোকানদারের যে হিসাবটা করেছিল ওই দামটা আমরা পেয়ে গেছি 130, দ্যাট মিনস যেটা অজয়ের গণনার সাথে মিলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ অজয়ের গণনা এইদিকে আমরা হিসাব করছি, আর এটা ছিল দোকানদারের গণনা। ঠিক আছে, সো সুতরাং অজয় এবং দোকানদারের করা দুইটি গণনার রাশি, যে গাণিতিক রাশিটা, এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। ঠিক আছে, সমান হয়ে যাবে। তো এখন একটা প্রশ্নের সময় এসেছে, প্রশ্নটা দেখবো ভালোভাবে কি দিয়েছে। বলেছে প্রদত্ত রাশিটির মান নির্ণয় করার জন্য বলেছে। খুবই একদম সহজ প্রশ্ন দেওয়া হচ্ছে তোমাদেরকে, আমি সময় দিয়ে দিচ্ছি, তোমাদের সময় শুরু হয়ে গেল। এই যে মানটা দেওয়া আছে দেখতে পাচ্ছ, এটাকে সরল করার যে মানটা আসবে ওটা বলেছে, উত্তরটা কত হবে। যে প্রদত্ত যে রাশিটা আছে এই রাশিটির মান কত হবে বলেছে। এই যে 2 × 10 + 7, আমি এই জায়গাতে কিন্তু বন্ধনী ব্যবহার করেছি, বুঝতে পেরেছো? তো যেহেতু আমি বন্ধনী ব্যবহার করেছি, তো বন্ধনী ব্যবহার করার পর এই যে ক্যালকুলেশনটা আসবে, গণনাটা যেহেতু আসবে, এটা সঠিক আসবে। হ্যাঁ, তাহলে এটাকে কি কত হবে, এই যে মানটা আমরা কত পাবো এই জায়গা থেকে, চটপট করে বলে দাও। আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়েছো, বাহ, ভেরি গুড। তোমাদের সময় শেষ হয়ে গেল, দ্যাট মিনস আমাদের যে সঠিক উত্তরটা হবে, সঠিক উত্তরটা হয়ে যাবে কত হবে, অপশন এ 34। দেখো আমি কিভাবে করেছি, এখানে বলেছে 2 × 10 + 7। তো আমি প্রথমত যে বন্ধনীর ভিতরে যে অংশটা আছে, যে সংখ্যাগুলি আছে, এগুলি ক্যালকুলেশন করব, গণনা করব। দ্যাট মিনস 10 + 7, এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 17। তো 17 × 2 ছিল এই জায়গাতে, দ্যাট মিনস 17 × 2 এই জায়গাতে আমরা পেয়ে যাব 34। বুঝতে পেরেছো? সো প্রতিটি রাশির মান আমরা পেয়ে যাব। এখন আরেকটি প্রশ্ন এসেছে, খুবই সুন্দর প্রশ্ন। দেখো কি বলেছে, যে শিশু বিহার বিদ্যালয়ের গোল্ডেন জুবলি উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যালয় প্রাঙ্গণের বাগানে কিছু লাল এবং হলুদ গোলাপের চারা রোপণ করেছে। এরপর কি বলেছে, আরো বলেছে যে প্রথম 4টি সারির প্রতিটিতে 6টি করে হলুদ গোলাপের চারা রয়েছে, পরের 5টি সারির প্রতিটিতে 6টি করে লাল গোলাপের চারা রয়েছে। এখন কি বলেছে রমন স্যার, যে ওই শিশুবীর স্কুলের একজন টিচার, যে রমন স্যার কি বলেছে দেখো, বলেছে রমন স্যার রিয়া এবং নমিতাকে মোট চারা সংখ্যা গুনতে বললেন। তাদের দুজন ছাত্রী রিয়া এবং নমিতাকে মোট চারা সংখ্যা গণনার জন্য বললেন। এটা কিভাবে করবো দেখো, এটা অ্যাকচুয়ালি আমরা বীজগণিতের রাশিমালা পড়ছি, তো আমাদেরকে প্রথমত বীজগণিতিক রাশিমালা বানাতে হবে। বুঝতে পেরেছো? দেখো আমি কি করব, রিয়ার গণনা দেখব। তো রিয়া কি করেছে, প্রথম 4টি সারি প্রতিটিতে 6টি করে গোলাপের চারা রয়েছে। তো আমি এটাকে দেখো সারি আর স্তম্ভ মানে কি, এই যে আমি এদিকে যাচ্ছি, এটা হলো সারি, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, চারটা সারি। বুঝতে পেরেছো? 1 2 3 4, 4টি সারি প্রতিটিতে 6টি করে বলেছে। দ্যাট মিনস এখানেও 6টা হবে, 1 2 3 4 5 6, পরের সারিতেও 6টা হবে, এর পরের সারিতেও 6টা হবে, এর পরের সারিতেও 6টা হবে। দ্যাট মিনস এই জায়গাতে আমরা পেয়ে যাচ্ছি যে 4টি সারিতে যদি 6টি করে হয়, তাহলে মোট যে চারা সংখ্যা হয়ে যাবে, এটাকে আমরা লিখতে পারি কত হয়ে যাবে, 4 × 6, দ্যাট মিনস 24। ঠিক আছে, ওইটা আমি আবারও বলবো। দেখো দ্যাট মিনস হলুদ চারা গাছের কি করেছে, 4টি সারি আছে, আমাদের প্রশ্ন অনুযায়ী আমি বলছি জিনিসটা। তো প্রশ্ন মতে হলুদ চারা গাছে 4টি। এরপর পরে কি বলেছে, যে 5টি সারি প্রতিটিতে 6টি করে গোলাপ চারা রয়েছে, লাল গোলাপের। ঠিক আছে, এই যে দেখো এই জায়গাটা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে, এই 5টা সারি প্রশ্নে দেওয়া আছে 5, এই 5টি সারিতে 6টি করে লাল গোলাপ আছে। এ দেখো 1 2 3 4 5 6। ঠিক আছে, আচ্ছা
এখন দেখো আমাদের প্রশ্ন অনুযায়ী আমি লিখতে পারি হলুদ চারা গাছের 4টি সারি আছে, লাল চারা গাছের 5টি সারি আছে, আবার 4টি সারির প্রতিটিতে 6টি করে হলুদ গোলাপ ছিল, এবং 5টি সারির প্রতিটিতে কয়টি করে ছিল, 6টি করে লাল গোলাপ ছিল। ভেরি গুড। দ্যাট মিনস দেখো এখান থেকে দেখো একটু ভালোভাবে লক্ষ্য করে দেখো, আমি এটাকে তাহলে মোট সারি সংখ্যা বের করতে পারি। কিভাবে বের করবো আমরা? দেখো আমি এখান থেকে 4, এখানে ছিল 4, এই জায়গাতে সরি এই জায়গাতে 4 ছিল, তাই তো? এই জায়গাতে 4 আর এই জায়গাতে ছিল 5, তাহলে মোট সারির সংখ্যা কত হয়ে যাচ্ছে? 4 প্লাস 5। দ্যাট মিনস 4 প্লাস 5, এই জায়গা থেকে আমি লিখতে পারি এই যে মানটা, এই সারিটা হয়ে যাচ্ছে 9। বুঝতে পেরেছো? আবার প্রতিটি সারিতে থাকা চারা গাছের সংখ্যা কয়টি হবে? প্রতিটি সারিতে কয়টি ছিল? 6টা। এই দেখো 1 2 3 4 5 6। দ্যাট মিনস আমি প্রতিটি সারিতে 6টি করে আমাদের গোলাপ পাবো। লাল গোলাপও 6টি থাকবে, আবার হলুদ গোলাপও 6টি থাকবে, ওইটাই বলেছে। এখন দেখো, সুতরাং মোট চারা গাছের সংখ্যার জন্য গাণিতিক রাশিটা, দ্যাট মিনস আমরা যে এই যে প্রশ্নটা আমরা পড়েছিলাম, আমাদের মেন উদ্দেশ্যটা কি ছিল? আমরা গাণিতিক রাশিমালাটা বের করতে হবে, ওইটাই তো। দেখো তো এখান থেকে আমরা এখানে লিখতে পারি, এখান থেকে আমরা কত পেয়েছিলাম? 4 প্লাস 5, দ্যাট মিনস এখানে 9। এখানে তুমি 9 ইন্টু 6 করলে আমাদের মোট চারা গাছের সংখ্যা আমরা পেয়ে যাব। কত পাবো? ভেরি গুড, 54। ঠিক আছে, 54 আমরা পেয়ে যাব। কিন্তু আমরা এটা জানি, আমরা যদি একটা আয়তক্ষেত্র যদিও ধরে নিই, তো আয়তক্ষেত্রের মতো ধরে নিলে এই জায়গাতে থাকবে 9টা আর এই জায়গাতে থাকবে 6টা, এই জায়গাতে 9টা। দ্যাট মিনস আমরা 9 ইন্টু 6 করে দিলে আমরা এই যে মোট চারা গাছের সংখ্যা, এটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আমরা 54 পেয়ে গেছি। দ্যাট মিনস নমিতার গণনা হয়ে গিয়েছে। এখানে এই যে নমিতার গণনা কি ছিল? হলুদ চারা গাছের সংখ্যা কত ছিল? হলুদ চারা গাছের সংখ্যা কত ছিল? 4 ইন্টু 6। আর লাল চারা গাছের সংখ্যা কত ছিল? 5 ইন্টু 6। কিভাবে? এই যে আমি এতটুকু পর্যন্ত যদি হিসাব করি, এই জায়গাতে কয়টি ছিল? এই নমিতার গণনা অনুযায়ী হলুদ ছিল, হলুদ গোলাপ ছিল। দ্যাট মিনস 4 ইন্টু 6, 4টা সারি, আর প্রতিটা সারিতে 6টি করে ছিল। তাহলে মোট হলুদ গোলাপের সংখ্যা কতগুলি ছিল? চারা। 4 ইন্টু 6, এই অনুযায়ী আমি এখানে লিখতে পারি যে 4 ইন্টু 6, দ্যাট মিনস 24। আবার লাল চারা গাছের সংখ্যা, হ্যাঁ, লাল চারা গাছের সংখ্যা কয়টি ছিল? 5 ইন্টু 6। এই যে এদিকে 5 ছিল, এদিকে 6 ছিল, দ্যাট মিনস 5 ইন্টু 6, এই যে করলে আমরা লাল গোলাপের সংখ্যা পেয়ে যাব। তো মোট চারা গাছের সংখ্যার জন্য গাণিতিক রাশিটা হয়ে যাবে, কত হবে? 4 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 6, দ্যাট মিনস সেম আমরা কত পেয়ে যাব? 24 প্লাস 30, দ্যাট মিনস 54 আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো উভয় ক্ষেত্রে আমরা মোট চারা গাছের সংখ্যা একই, অতএব এটাকে আমরা লিখতে পারি 4 প্লাস 5 ইন্টু 6 ইকুয়াল টু, আমরা লিখতে পারি 4 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 6। বুঝতে পেরেছো? মানে এই রাশিটিকে আমি এইভাবে সাজাতে পারি, এইভাবে লিখতে পারি। কেন? এদিকে যে মানটা পাবো আমি, সেম এদিকে আমি সেম মানটা পাবো। দ্যাট মিনস আমার এটাকে একটা ব্যালেন্স করার জন্য আমি এটা ইকুয়াল টু লিখতে পারি এটা। ঠিক আছে, তো উভয় গণনার ক্ষেত্রে মোট চারা গাছের সংখ্যা এত, তো দ্যাট মিনস এটাকে আমরা এইভাবে লিখতে পারি 4 প্লাস 5 ইন্টু 6 ইকুয়াল টু, আমরা লিখতে পারি 4 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 6। আর এটাকে দেখো, এই জায়গাতে এই যে আমি তোমাদেরকে একটা এক্সপ্রেশন দিয়েছি, দেখতে পাচ্ছ ডান দিকে এই যে হাইলাইট করা আছে, a ইন্টু বি প্লাস সি, এরকম যদি থাকে এটাকে আমরা লিখতে পারি a ইন্টু বি প্লাস a ইন্টু সি। বুঝা গিয়েছে? আমি আবারও বলছি, আমি যখন দুইটি সংখ্যার যোগফলকে একটি সংখ্যা দিয়ে গুণ করব, তখন এটার মানটা আমরা আলাদা আলাদা সংখ্যার সাথে গুণ করে আলাদা আলাদা ভাবে যোগ করে আমরা লিখতে পারি। ঠিক আছে, মানে এটাই বলছি, আমি আবারও বলছি, দুটি সংখ্যার যোগফলকে একটি সংখ্যা দিয়ে গুণ করলে তা পৃথক গুণফলগুলি যোগফলের সমান হয়। তার পৃথক গুণফলগুলি পৃথক, এই যে এটার সাথে এটা গুণ করেছি, দ্যাট মিনস আমি আলাদা আলাদা ভাবে করছি। এই পৃথক ভাবে গুণ করার পর এরপর আমি কি করেছি? যোগফল করেছি, দ্যাট মিনস যোগ করেছি।
এরপর যোগ করার পর যে ফলটা পেয়েছি, যে রেজাল্টটা পেয়েছি আমি, এটা কি হয়ে যাবে, এ মানের সমান হয়ে যাবে বলেছে। বুঝা গিয়েছে? দ্যাট মিনস আমি এরকম যদি কোনো সংখ্যারকে এটার মানটা যেটা আসবে আর এটার মানটা ডান দিকে যে মানটা যেটা আসবে এটা সমান হয়ে যাবে। দ্যাট মিনস আমি এটাকে এভাবে লেখা মিনস আমি এটাকে এভাবে লিখতে পারি, আর এটাকে আমরা বলতে পারি যোগের উপর গুণের বন্টন ধর্ম। ঠিক আছে, যুগের উপর, এই যে যুগ দেখতে পাচ্ছ, যুগের উপর গুণের বন্টন ধর্ম। ঠিক আছে, মনে রাখবে, এই যে এরকম তোমাদেরকে যদি বলে যুগের উপর গুণের বন্টন ধর্ম আকারে কোনো কিছু লেখার জন্য যদি বলে, তখন আমরা লিখতে পারি এই যে এরকম দেখতে হচ্ছে a ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু a ইন্টু বি প্লাস এ প্লাস a ইন্টু সি। ঠিক আছে, তো গুণের উপর, যুগের উপর গুণের বন্টন ধর্মের যদি তোমাদেরকে এক্সামে লেখার জন্য বলে, তোমরা যদি এটা লিখে দাও তাহলে দেখবে তোমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে। এখন আরেকটা প্রশ্ন দেখবো আমরা, কি বলেছে দেখো, বলেছে নির্বাণ একটি দোকান থেকে প্রতিটি 20 টাকা দামে 12টি কলম কিনলো। কি করেছে নির্বাণ একটি দোকান থেকে প্রতিটি 20 টাকা দামে 12টি কলম কিনলো। ভালো কথা। এরপর কি বলেছে দেখো, কিন্তু দেখা গেল যে 3টি কলম খারাপ। 3টি কলম কি করেছে, ত্রুটি পড়েছে, 3টি কলম খারাপ হয়ে গিয়েছে। সো ভালো কলমগুলির দাম বাদ দিলে সে দোকানদারকে মোট কত টাকা দেবে তার গাণিতিক রাশিমালা লেখার জন্য বলেছে। বুঝতে পেরেছো? এটার ক্ষেত্রে আমরা কিভাবে লিখবো দেখো, একটা ভালোভাবে বুঝো, দেখবে একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যখন ভালোভাবে বুঝবো অঙ্কগুলি, দেখবে আমাদের কাছে একদম অনেক সহজ লেগে যাবে। দেখো বলেছে কি, একটি কলমের দাম বলেছে, তো সে 12টি কলম কিনেছে 20 টাকা দামের। তো একটি কলমের দাম আমরা কিভাবে বের করবো দেখো, প্রতিটি বলে দিয়েছে আমাদের প্রশ্নে, প্রতিটি 20 টাকা দামে 12টি কলম কিনেছে। দ্যাট মিনস একটি কলমের দাম 20 টাকা। লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। আমরা লিখতে পারি একটি কলমের দাম 20 টাকা। তো 12টি কলমের দাম কত হবে? ইউনিটারি মেথড যেটাকে আমরা বলে থাকি। দেখো আমি একটি কলমের দাম বের আমাদেরকে দেওয়া আছে, তো আমরা যদি 12টি কলমের দাম বের করতে হয় আমরা কি করব, 12 ইন্টু প্রতিটি কলমের দাম, দ্যাট মিনস আমি এটাকে লিখতে পারি 12 ইন্টু 20। ঠিক আছে, আর এখান থেকে আমরা পেয়ে যাব, কত পেয়ে যাব, 240। এখান থেকে আমরা কিন্তু 240 পেয়ে যাব। দ্যাট মিনস যে নির্বাণ যে দোকান থেকে 20 টাকা দামে প্রতিটি যে কলম কিনেছিল, 20 টাকা দামে যে 12টি কলম কিনেছিল, তখন তার মোট দাম হয়েছিল 240 টাকা। এরপর আর কি বলেছে, বলেছে এগুলির মধ্যে 3টি কলম খারাপ ছিল। এই যে কলম কিনেছিল 20টি, এই 20টি কলমের মধ্যে 3টি কলম খারাপ ছিল। দ্যাট মিনস ভালো কলম কয়টি ছিল? এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাট মিনস এখানে 17টি কলম সঠিক ছিল, দ্যাট মিনস ভালো ছিল। ঠিক আছে, দেখো এই যে কলম তোমাদের পাশে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি এখানে ভালো কলম লিখেছি আর এখানে খারাপ কলম লিখেছি। ঠিক আছে, তো ভালো কলমগুলি এরকম ছিল আর এগুলি ছিল খারাপ কলম, 3টে খারাপ পড়েছে বলেছে। সো তিনটি খারাপ কলমের দাম, 3টি খারাপ কলমের দাম হয়েছে 20 ইন্টু 3। সরি, কিনেছিল 12টি কলম, 3টি খারাপ পড়েছে, দ্যাট মিনস 9টি কলম ভালো ছিল। 1 2 3 4 5 6 7 8 9, 9টি কলম ভালো ছিল, আর এর মধ্যে 3টি কলম খারাপ ছিল। এখন 3টি খারাপ কলমের দাম কত ছিল, খারাপ কলমের দাম কত হবে? বাহ, সঠিক বলেছ। দ্যাট মিনস খারাপ কলমের দাম আমরা হয়ে যাবে 3 ইন্টু 20, দ্যাট মিনস 60, 60 টাকা। ঠিক আছে, সো ভালো কলমের দাম কত হবে? ভালো কলমের দাম হয়ে যাচ্ছে, এখানে দেখো 20 ইন্টু 12। আর দেখো আমি জিনিসটা বলতে চাইছি কি, সে টোটাল কতটা কলম কিনেছে, প্রতিটা কলমের দাম কত। হ্যাঁ, যে সবগুলি যে 12টি কলম কিনেছে, সবটি কলম থেকে আমি খারাপ কলমের দামটা যখন বিয়োগ করে দেব, তখন আমরা পেয়ে যাব ভালো কলমের দাম। বুঝতে পেরেছো? তাহলে আমি কি করব, আমি প্রথমত যে ভালো কলমগুলি ছিল ভালো কলমগুলির দাম লিখবো, এরপর ভালো কলমের দাম থেকে যে খারাপ কলমের দাম ছিল ওইগুলি বিয়োগ করার পর আমরা পেয়ে যাব যে ভালো টোটাল ভালো কলমের দাম কত ছিল। ঠিক আছে, দেখো আমি কি করেছি, টোটাল কলমের দাম লিখেছি। আমি দ্যাট মিনস 12টি কলম কিনেছিল, 12টি কলমের দাম কত এসেছে, 240। আফটার দ্যাট আমি কি করেছি,
আমি যে খারাপ কলম ছিল, খারাপ কলমের দামটাকে আমি বিয়োগ করে দিয়েছি। বুঝতে পেরেছো? দ্যাট মিন্স বিয়োগ করার পর আমি কত পেয়ে যাচ্ছি দেখো, 20 ইন্টু 12 মাইনাস 20 ইন্টু 3। ঠিক আছে, আমি 20 ইন্টু 12 মাইনাস 20 ইন্টু 3, এখান থেকে আমি 240 টাকা আমি টোটাল দাম দিয়েছিলাম। খারাপ কলমের যে কিনেছিলাম ওইটার জন্য আমাকে 60 টাকা আমার চলে যাচ্ছে, খারাপ হয়ে গিয়েছে, দ্যাট মিনস 60 টাকা আমার চলে গেল। দ্যাট মিনস ভালো কলমের দামটা যেটা পড়লো এটা 180 রুপিস। ঠিক আছে, স্পষ্ট হয়েছে? ভেরি গুড। চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই। দ্যাট মিনস ভালো কলমের জন্য দেওয়া মোট টাকা হয়ে যাবে 180 টাকা। ঠিক আছে, তো এটা দেখো, এটার জন্য আমরা একটা বিকল্প পদ্ধতিও ব্যবহার করতে পারি। চলো এখন আমরা বিকল্প পদ্ধতিটা দেখে নিই। ঠিক আছে, কিভাবে আমরা একটা বিকল্প পদ্ধতির মাধ্যমে করতে পারি। দেখো কি বলেছে, বলেছে নির্বাণ 12টি কলম কিনলো 20 টাকা দামে। ঠিক আছে, 12টি কলম কিনেছে 20 টাকা দামে, কিন্তু 3টি কলম খারাপ হয়ে গিয়েছে। 3টি কলম খারাপ হওয়াতে অবশিষ্ট কলমের সংখ্যা কয়টি ছিল? 9টি। বাহ, ভালো কথা। তো 9টি কলমের দাম এবার কত হবে? তো 12 মাইনাস 3, এখান থেকে আমরা 9টি কলম পেয়ে যাচ্ছি। তো ভালো কলমের দাম কত হবে? 9 ইন্টু 20। ভেরি গুড, ভেরি গুড। দ্যাট মিনস 9 ইন্টু 20, এখান থেকে আমরা পেয়ে যাব কত পাবো? 180 টাকা। ঠিক আছে, তো এখান থেকে আমরা এটাকে কিভাবে লিখতে পারি দেখো, এই যে আমি এটাকে লিখেছি, আমি বিকল্প পদ্ধতি দ্যাট মিনস লিখেছি, দেখো আমি প্রতি ক্ষেত্রে মান সমান পেয়ে গেছি। প্রতিটা ক্ষেত্রে আমি মানটা সমান পেয়ে গিয়েছি। তো সমান পাওয়াতে এ মানটাকে আমি এই আকারে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি স্যার। দ্যাট মিনস এটাকে আমরা কি বলতে পারি, একটু আগে দেখো, একটু আগে আমি পড়িয়েছিলাম। দ্যাট মিনস একটু আগে যুগের মতো লিখেছিলাম, আমরা পড়বো বিয়োগ রূপের গুণের বন্টন সূত্র। আগেরটা ছিল যুগের উপর গুণের বন্টন সূত্র, আর এটা হয়ে যাবে বিয়োগের উপর গুণের বন্টন সূত্র। দেখো জাস্ট আমি কিছুই করিনি, জাস্ট আমি কি করেছি, প্লাসটাকে আমি মাইনাস করে দিয়েছি। বুঝতে পেরেছো? আমি জাস্ট প্লাসের জায়গাতে মাইনাস বসিয়ে দেওয়াতে আমাদের সূত্রটা কি হয়েছে দেখো, a ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু, আমি এটাকে লিখতে পারি a ইন্টু বি মাইনাস a ইন্টু সি। বুঝতে পেরেছো? দেখো, তো এটাকে আমরা লিখতে পারি দুইটি সংখ্যার বিয়োগফলকে একটি সংখ্যা দিয়ে গুণ করলে তা পৃথক গুণফলগুলির বিয়োগফলের সমান হবে। দ্যাট মিনস এই যে সূত্রটা আমরা লিখেছি এটাকে বলবো আমরা বিয়োগের উপর গুণের বন্টন ধর্ম। দেখবে তোমাদেরকে এক্সামে আসতে পারে যে বিয়োগের উপর গুণের বন্টন সূত্রটি লিখো, এটা বলে 1 নাম্বার দিয়ে দেবে। তখন তোমাকে কি করতে হবে, এটা তোমাকে 3টা রাখতে নিতে হবে, এটা নিয়ে এরকম 3টা নিয়ে এ বি সি অ্যালফাবেট নিয়ে এটাকে তোমরা এইভাবে লিখবে, দেখবে তোমাদের উত্তরটা সঠিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন আরেকটা প্রশ্ন সময় এসেছে, প্রশ্নটা আমরা দেখবো কি দেওয়া আছে। বলেছে দেখো, একটা ভালোভাবে পড়বে, একটু বড় আছে প্রশ্নটা, একটু ভালোভাবে পড়বে, একদম সহজ প্রশ্ন, বড় হলেও আমাদের উত্তরটা একদম সহজ আছে। দেখো বলেছে একটি ট্রেনে 8টি কামরা আছে। তোমরা ট্রেনে পড়ে, আশা করি তোমরা ট্রেনে চড়েছো, তাই না? তো কি বলেছে, একটি ট্রেনে 8টি কামরা আছে, যার প্রতিটিতে 12টি করে বসার জায়গা রয়েছে। প্রতিটি কামরাতে, ঠিক আছে, 8টি কামরা আছে, প্রতিটি কামরাতে 12টি করে বসার জায়গা রয়েছে, এবং 5টি কামরা আছে, 12টি করে বসার জায়গা এবং 5টি কামরা আছে, এবং 5টি কামরা আছে যার প্রতিটিতে 15টি করে বসার জায়গা রয়েছে। দেখো আমি আবারও বলছি, 8টি কামরা আছে যার প্রতিটিতে 12টি করে বসার জায়গা রয়েছে, আবার 5টি কামরা আছে যার প্রতিটিতে 15টি করে বসার জায়গা রয়েছে। ঠিক আছে, আমি আবারও বলছি, একটি ট্রেনে 8টি কামরা আছে যার প্রতিটিতে 12টি করে বসা, এবং আরো 5টি কামরা আছে যেখানে প্রতিটিতে 15টি করে বসার জায়গা রয়েছে। তবে মোট বসার জায়গার সংখ্যা কত হবে বলেছে। তো ছটপট করে বলে দাও কত হবে মোট বসার জায়গার সংখ্যা। আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, ছটপট করে বলে দাও কত হবে। একটি ট্রেনে 8টি কামরা আছে যার প্রতিটিতে 12টি করে বসার জায়গা রয়েছে, এবং 5টি কামরা আছে যার প্রতিটিতে 15টি করে বসার জায়গা রয়েছে। ঠিক আছে, এখন বলেছে তবে মোট বসার জায়গার সংখ্যা
কত হবে বলেছে। একদম সহজ প্রশ্ন। দেখো প্রশ্নটা দেখতে বড় হলেও এটার উত্তরটা কিন্তু একদম সহজ। ছটফট করে বলে দাও তোমাদের সময় শেষের দিকে কত হবে। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে অনেকে সঠিক উত্তর দিয়েছো, বা ভেরি গুড, তোমাদের সময় শেষ হয়ে গেল। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি। কত হবে? অপশন বি, দ্যাট মিন্স 171। কিভাবে হয়েছে দেখো, আমি আবারও বলছি। 8টি কামরা ছিল প্রথমত, তো 8টি কামরা প্রতিটিতে 12টি করে বলেছে, তো 8টি কামরা তো কত হবে 8 ইন্টু 12। বুঝতে পেরেছো? বলেছে 8টি যে কামরা আছে, একটি কামরাতে 12টি করে আছে, তো 8টি কামরাতে কত হবে 8 ইন্টু 12। লিখতে পারি না? হ্যাঁ স্যার আমরা লিখতে পারি। দ্যাট মিন্স আমরা এটাকে লিখতে পারি 8 ইন্টু 12। আবার কি বলেছে, এটার সাথে আবার প্লাস করব, আরো 5টি কামরা আছে যার প্রতিটিতে 15টি করে বসার জায়গা রয়েছে, এই যে 15টি। দ্যাট মিন্স এই যে 5টা কামরার মধ্যে একটিতে বলেছে 15টা, তো 5টিতে কত হবে? এক্স্যাক্টলি মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাট মিন্স 5 ইন্টু 15। তো এটাকে আমরা লিখতে পারি 5 ইন্টু 15। তো এখান থেকে কত হবে, এটা যোগ করবো আর এটা যোগ করবো, এখান থেকে আমরা পেয়ে যাব 72, আর এখান থেকে পেয়ে যাব 75। না না, এখান থেকে সরি, এখান থেকে হয়ে যাবে 96। 8 ইন্টু 12, ঠিক আছে, এখান থেকে 96 পেয়ে যাব 8 ইন্টু 12, আর এখান থেকে আমরা পেয়ে যাব 5 ইন্টু 15, দ্যাট মিন্স 75। তো এখানে যখন 96 প্লাস 75 করব, তখন আমরা এখানে পেয়ে যাব 171। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো আর একটু সামনের দিকে এগিয়ে যাই। এখন কি বলেছে, উপযুক্ত সংখ্যা দিয়ে নিম্নলিখিত শূন্যস্থানগুলি পূর্ণ করার জন্য বলেছে। ঠিক আছে, উপযুক্ত সংখ্যা দিয়ে বলেছে, উপযুক্ত সংখ্যা দিয়ে এগুলিকে আমাকে পূরণ করতে হবে। দেখো আমি কি করেছি, 6 প্লাস 8 ইন্টু 3, এটাকে আমি কিভাবে লিখতে পারি। দেখো আমি যে সূত্রটা বলেছিলাম তোমাদেরকে, যে যোগের উপর গুণের বন্টন সূত্র, জাস্ট কিছু না, এই জায়গাটা জাস্ট এইভাবে বসিয়ে দেবে, দেখবে উত্তর হয়ে যাবে। তো চলো আমরা লিখতে পারি 6 প্লাস 8 ইন্টু 3 কে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এই জায়গাটা কত হবে? ভেরি গুড, দ্যাট মিন্স এটাকে আমরা লিখতে পারি 6 ইন্টু 3, আর এই জায়গাতে আমরা লিখতে পারি 8 ইন্টু 3। বুঝতে পেরেছো? এই জায়গাতে আমরা লিখতে পারি 6 ইন্টু 3, আর এই জায়গাতে আমরা লিখতে পারি 8 ইন্টু 3। ঠিক আছে, জাস্ট কিছু না, যোগের উপর গুণের বন্টন। এই যে দেখতে পাচ্ছ, এই যে a প্লাস a ইন্টু বি প্লাস সি ইকুয়াল টু a ইন্টু বি প্লাস a ইন্টু সি। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে 6 আর 8। আর এটা কি বলতো দেখি, এটা দেখি কি মনে হচ্ছে, এই যে বিয়োগের উপর গুণের বন্টন সূত্র, বিয়োগের উপর গুণের বন্টন সূত্র। তো ওইটার ক্ষেত্রে কি হবে, সেম। দেখো আমি কি করব, এই জায়গাতে কত হবে, এই যে এই সূত্রটা, এই যে সূত্রটা লিখেছি, এখান থেকে এখানে কত হবে, 2 দিয়ে গুণ করছি, 2 ইন্টু 10 মাইনাস কত হবে, ভেরি গুড, 2 ইন্টু 3, দ্যাট মিন্স এটা হয়ে যাচ্ছে। সো a ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু a ইন্টু বি মাইনাস a ইন্টু সি। ঠিক আছে, দেখো এখন কি বলেছে, দেখো বন্ধনী ব্যবহার করে মান নির্ণয় করার জন্য বলেছে, বন্ধনী ব্যবহার করতে হবে। চলো বন্ধনী ব্যবহার করে আমরা দেখি কিভাবে করা যায়। এটা 105 ইন্টু 23, এটাকে আবার আমরা কিভাবে লিখতে পারি, দেখো এটাকে আমি 100 প্লাস 5 লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি স্যার। তাহলে কত লিখতে পারি, 100 প্লাস 5 করলে আমরা পেয়ে যাচ্ছি 105। এরপর 23 আছে, তো 23 কে আমরা 23 লিখে দিয়েছি। এখন দেখো এরপর আমি কি করেছি, এরপর আমরা যোগের উপর গুণের বন্টন সূত্র প্রয়োগ করছি। তো যোগের উপর গুণের বন্টন সূত্র প্রয়োগ করাতে আমি এটাকে লিখতে পারি 100 ইন্টু 23 প্লাস 5 ইন্টু কত হবে, ভেরি গুড 23,
দ্যাট মিন্স 5 ইন্টু 23, আর এখান থেকে আমরা পেয়ে যাব 2300, আর এখান থেকে প্লাস 5 ইন্টু 23 হয়ে যাবে, আর 5 ইন্টু 23 হয়ে যাচ্ছে 115, 115। তো এই জায়গা থেকে আমরা যোগ করার পর আমাদের মানটা চলে আসবে 2415। তাহলে বন্ধনী ব্যবহার করে মান নির্ণয় করা যখন বলবে, তখন এই বন্ধনীটা তোমাকে দিতে হবে। তখন সহজ, দেখো আমি 105 দিয়ে 23কে আমরা গুণ করতে যদি আমাদের একটা অসুবিধা হয়ে যায়, তখন আমরা কি করব, 100 নিয়ে নেব। এই যে দেখো আমি 100 নেওয়াতে আমি 100 কে 23 দিয়ে গুণ করা, দ্যাট মিন্স এই যে এখানে পিছনে কয়টা শূন্য আছে, এই শূন্যটা আমি কি করেছি 23 এর পিছনে লাগিয়ে দিয়েছি, জাস্ট সিম্পল। এরপর কি করেছি 5 দিয়ে 23 কে গুণ করেছি 115, চলে এসেছে। ঠিক আছে, তো এখান থেকে মানটা আমরা এইভাবে বের করতে পারি। তো দেখো এখানে আমি 5 ইন্টু 23 কে আমি বন্ধনী বানাতে পারবো। ঠিক আছে, তো এখানে 23 ইন্টু 5 যে আছে, আমি এটাকে লিখতে পারি 20 প্লাস 3 ইন্টু 5, এখানে আমি বন্ধনী ইউজ করতে পারি। তো এখান থেকে কত হচ্ছে 5 ইন্টু 20 প্লাস 3 ইন্টু 5, তো এখান থেকে আমাদের 3 ইন্টু 5 দ্যাট মিন্স 15, আর 5 ইন্টু 20 5 20 100, দ্যাট মিন্স দেখো এখান থেকে আমি 115 পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছো? দ্যাট মিন্স আমি এই জায়গাতে বন্ধনী ব্যবহার করে করতে পারি। সো এটার ক্ষেত্রে কিভাবে হবে, সেম একই প্রসেস, আমি বন্ধনী ব্যবহার করে মান নির্ণয় করব, এটার ক্ষেত্রে সেম। দেখো আমি 100 প্লাস, আমি এটাকে লিখতে পারি, কত লিখতে পারি 15 লিখতে পারি, দ্যাট মিন্স 100 প্লাস 15 ইন্টু 4, দ্যাট মিন্স আমি কি করতে যাচ্ছি, আমি করতে যাচ্ছি যে যুগের উপর গুণের বন্টন সূত্র। বুঝতে পেরেছি, যুগের উপর গুণের বন্টন সূত্র ব্যবহার করে আমরা এটা করতে যাচ্ছি। এরপর আমি এটাকে লিখতে পারি, কি লিখতে পারি 100 প্লাস 15 ইন্টু 4। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, স্যার আপনি যে এখানে যে 100 নিয়েছেন, 100 এর জায়গাতে আমরা কি অন্য সংখ্যা নিতে পারবো কিনা? হ্যাঁ নিশ্চয় নিতে পারবে, কিন্তু আমি যে 100 নিয়েছি এটা আমার সুবিধার জন্য নিয়েছি। আমি কোনো সংখ্যাকে জানি 10 এর মাল্টিপল দিয়ে গুণ করলে এগুলি আমাদেরকে গণনা করতে অনেক সুবিধা হয়। বুঝতে পেরেছো? তো যার জন্য আমি এই জায়গাতে দেখো এটাকে তুমি এভাবে লিখতে পারতে 112 প্লাস 3 ইন্টু 4, কিন্তু এক্ষেত্রে তো তোমার অনেক কঠিন হয়ে যাবে। যার জন্য আমি কি করেছি, এটাকে 100 প্লাস 15 করেছি, এরপর প্লাস 4 করে দিয়েছি, এরপর যুগের উপর বন্টন সূত্র ব্যবহার করে দেবে, দেখবে আমাদের সঠিক উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এতটুকু রাখছি, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।